দর্শক বন্ধুরা, আজকে আমি ডিসকাস করব ডিএসসি 3 পেপার থেকে যে সমস্ত সালের কোয়েশ্চেন্সগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। অ্যান্ড্রোগাইনি কি? এটার আরেকটা সমার্থক শব্দ হতে পারে বাইসেক্সুয়ালিটি। Androgyny is a term used to describe a person who exhibits qualities, characteristics or behaviors that are traditionally associated with men and women. Androgyny একটা শব্দ, যে শব্দটা উভয় লিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ এবং মহিলা লিঙ্গ দুটোকে মিলিয়ে তৈরি হয়, অর্থাৎ উভলিঙ্গ যেটা তোমরা বলো। অ্যান্ড্রোজিনাস বোঝায় বোথ মেল অ্যান্ড ফিমেল। অ্যান্ড্রোজিনাস মানে বোথ মেল অ্যান্ড ফিমেলকে বোঝায়। আর অ্যান্ড্রোগাইনি জিনিসটা কি? শোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ মেল অ্যান্ড ফিমেল, মানে যে সমস্ত বৈশিষ্ট্য পুরুষ আর মহিলার উভয়ের মধ্যে থাকে সেটাকেই বলা হয় অ্যান্ড্রোগাইনি। ঠিক আছে, এটার কয়েকটা দৃষ্টান্ত বলে দেওয়া যাক। জেন্ডার এক্সপ্রেশন ডিসপ্লেইং আ মিক্স অফ ম্যাসকিউলাইন অ্যান্ড ফেমিনাইন ট্রেটস সাচ এজ ফ্যাশন, হেয়ারস্টাইল। মানে অ্যান্ড্রোগাইনিতে কী দেখা যায়? পুরুষ আর মহিলাদের সমস্ত রকমের সাজ সজ্জা ফ্যাশন সব কিছু এই অ্যান্ড্রোগাইনির মধ্যে দেখা যেতে পারে। জেন্ডার আইডেন্টিটি আইডেন্টিফাইং অ্যাজ নন বাইনারি, জেন্ডার কোয়ার অর জেন্ডার ফ্লুইড রাদার দ্যান এক্সক্লুসিভলি মেল অর ফিমেল। জেন্ডার আইডেন্টিটি এখানে পুরুষ কিংবা মেয়ে কোনোটাই শনাক্ত করা যায় না, দুটো লিঙ্গরই রূপ আমরা এই অ্যান্ড্রোগাইনি কিংবা তোমরা যেগুলো দেখো সোজা কথায় হিজড়া সেটার মধ্যে তোমরা দেখতে পাও, সেটাই বলা হচ্ছে। সেক্সুয়ালিটি অ্যাট্রাকশন টু পিপল অফ এনি জেন্ডার অর আ ফ্লুইড অ্যাপ্রোচ টু সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এদের সেক্সুয়ালিটি বা এদের অ্যাট্রাকশন যে কোনো রকম লিঙ্গর দিকই হতে পারে। কম্বাইনিং ট্র্যাডিশনালি ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন ট্রেটস লাইক অ্যাসার্টিভনেস অ্যান্ড নার্চারিং কোয়ালিটিস। এদের মধ্যে দৃঢ় সূচনা এবং পোষা এরকম সব রকম গুণই এদের মধ্যে বর্তমান। হোয়াট ইজ এরিকচার ফেমিনাইন? এরিকচার ফেমিনাইন বা এরিকচার ফেমিনিজম কি? এরিকচার ফেমিনাইন অর এরিকচার ফেমিনিজম ইজ আ ফিলোসফিক্যাল অর লিটারারি মুভমেন্ট। এরিকচার ফেমিনাইন কিংবা এরিকচার লিখা এটা এক ধরনের দার্শনিক ও সাহিত্যিক গতি দ্যাট emerged in 1970s in France। এটা প্রথম প্রকাশিত বা আবির্ভূত হয়েছিল 1970-এর দশকে ফ্রান্সে। The term was coined by French feminist and literary theorist Hélène Coxius in her 1975 essay The Love of Medusa। তাহলে এই যে শব্দটা এরিকচার ফেমিনাইন, এটা প্রথম ফ্রেঞ্চ যে ফরাসি একজন ফেমিনিস্ট, একজন মহিলাদের নিয়ে লেখে এরকম একজন লিটারারি থিওরিস্ট হেলেনি কক্সিয়াস 1975 সালে তার প্রবন্ধের মধ্যে দিয়ে এটা প্রকাশ করেছিলেন। দ্য লাভ অফ মেডুসার মাধ্যমে প্রথমে এটা প্রকাশিত হয়েছিল। The movement aims to challenge traditional masculine writing styles and create new of a genre of writing that captures the female experience and perspective। মানে কি? এই যে লেখাটার মাধ্যমে বোঝাচ্ছে যে মহিলাদের নিজস্ব মনের দিক থাকে, নিজস্ব ভূমিকা আছে, মহিলারা নিজের মতো লিখবে, মহিলারা নিজের ইচ্ছার প্রকাশ করতে হলে নিজেদের মতো করে করবে। সেটার ক্ষেত্রে কোনো পুরুষদের স্টাইল বা পুরুষরা যেভাবে মহিলাদেরকে নির্দেশ করেছে সেটা মানবে না, মহিলাদের নিজস্ব রীতিনীতি লেখার ক্ষেত্রে থাকতে হবে। এটাই হলো এরিকচার ফেমিনাইন। ডিসরাপশন অফ ট্র্যাডিশনাল টেক্সট স্ট্রাকচার্স মানে কি? ভাঙন। ট্র্যাডিশনাল মানে এতদিন ধরে যে আমাদের প্রচলিত ঐতিহাসিক লেখালেখি এগুলো ভাঙার কথা বলেছে মহিলাদের জন্য। ইউজ অফ গ্যাপস, সাইলেন্সেস, ফন্টস অ্যান্ড নিউ ইমেজেস, সেখানে এইসব ব্যবহৃত করা হবে। এমফ্যাসিস অন ফিমেল বডি অ্যান্ড সেক্সুয়ালিটি, মহিলাদের বডি সেক্সুয়ালিটি নিয়েও লিখতে হবে, তাদের কী বা শোষণ করা হচ্ছে সব কিছু লেখা এর মধ্যে থাকতে হবে। এছাড়াও আছে রিজেকশন অফ ফ্যালোগোসেন্ট্রিজম অ্যান্ড প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ, মানে মহিলারা পুরুষতান্ত্রিক যে সমাজের যে ভাষা সেটাকে মানতে চাইছে না, তারা নিজেদের একটা পার্সোনালিটি বা নিজেদের একটা কথা বলার জন্য একটা ল্যাঙ্গুয়েজ চাইছে। চ্যালেঞ্জ টু ট্র্যাডিশনাল জেন্ডার রোলস অ্যান্ড ন্যারেটিভস, মানে মহিলাদের নিজেদের ন্যারেটিভ টেকনিক চাইছে ওরা, মানে পুরুষদের দিক থেকে লিখবে, তারা নিজেদের ন্যারেটিভ টেকনিকের মাধ্যমে লিখবে। এমফ্যাসিস অন এক্সপিরিয়েন্স ওভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা লিখতে চাইছে। এইগুলো হলো এরিকচার ফেমিনাইনের উদ্দেশ্য। Elucidate the arguments behind Simone De Beauvoir's the famous idea one is not born a woman but becomes one। সাইমন ডি বিহেভিয়ারের যে আইডিয়া একজন মহিলা জন্মগত হয় না, সে সমাজগত হয়, সেটাকে বোঝা। সাইমন ডি বিহেভিয়ার্স আইকনিক স্টেটমেন্ট, একটা বিশাল বড় স্টেটমেন্ট, সেটা হলো ওয়ান ইজ নট বর্ন আ ওমেন বাট বিকামস ওয়ান। একজন মহিলা জন্মগত হয় না কিন্তু তাকে তৈরি করা হয়, মানে কি? সমাজ একটা মহিলাকে তৈরি করে, জন্মের পর থেকে তো কখনো এটা বংশগত বা ইনহেরেন্ট হয় না, ওইটাই বোঝানো হবে। argues that womanhood is not a inherent biological fact। মহিলাগত বা মহিলাদের যে ফেমিনিজম এটা কখনো বা ফেমিনিজম কেন উদ্বুদ্ধ হয়েছিল? মহিলাদের উপর টর্চার করা, তো মহিলারা এরকম হবে, শান্ত স্বভাবের হবে, মহিলারা কেয়ারিং হবে, মহিলারা শিক্ষাদান করবে না, মহিলারা সীমাবদ্ধতার মধ্যে থাকবে। এটা কি তাদের জন্মগত তো নয়, এটা তাদের বংশগত সেটাও নয়, এটা তাদেরকে জন্ম থেকে সমাজ শিখিয়ে দিচ্ছে, সমাজ তাদেরকে শেখাচ্ছে যে তোমাদের এইরকম হতে হবে, তোমাদের এরকম হতে হবে, এটার জন্যই তো তাদের এই অবস্থা। Cultural norms shames women's experiences rather than any inherent essence of natural destiny। মানে কি? এইভাবেই মহিলাদেরকে আমরা সমাজে সীমাবদ্ধতা করে দিচ্ছি, তাদেরকে
শিখিয়ে পড়িয়ে দিচ্ছি যে তোমাদের এরকম করতে হবে, তোমাদের এরকম করলে হবে না, তোমাদের এই করতে হবে। এটার বিরুদ্ধে তিনি বলছেন যে একটা মহিলা কখনো জন্মগত মহিলা হয় না, তাকে তৈরি করা একটা মহিলা। মহিলা মানে কি? তাদেরকে সমাজ শোষণ করবে, ডমিনেট করবে প্যাট্রিয়ার্কাল সমাজ, এইটা। সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সামাজিকমূলক। জেন্ডার ইজ আ প্রোডাক্ট অফ কালচার। জেন্ডার হলো একটা সমাজের প্রোডাক্ট, পণ্য। নট বায়োলজি, বায়োলজি নয়। ওমেন আর নট বর্ন উইথ অ্যান ইনহেরেন্ট ফেমিনিটি। মহিলারা কখনো মহিলাগত ভাব নিয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে মহিলাত্ব দেওয়া হয়। মহিলাত্ব মানে মহিলারা শান্ত হবে, যেটা বারবার করে বলছি। বাট আর সেট বাই সোশ্যালটাল এক্সপেকটেশন, সমাজের এক্সপেকটেশন, সমাজের আশা, সমাজের আশা থেকে মহিলাদেরকে এরকম তৈরি করা হয়। সমাজ শিখিয়ে দেয় যত মহিলাদের এরকম হতে হবে। জেন্ডার অ্যাজ পারফরমেন্স, ওমেন্স পারফর্ম জেন্ডার রোলস, বিহেভিয়ার্স অ্যান্ড নর্মস হুইচ আর লার্ন থ্রু সোশ্যালাইজেশন, মানে সমাজের মাধ্যমে মহিলাগত এই ভাব দৃষ্টিভঙ্গিগুলো তৈরি করা হয়। নো ইনহেরেন্ট এসেন্স, কোনো এখানে কখনো পূর্ব জন্মগত বা জন্মগত এখানে এসেন্স কিছু হয় না, যেটা আমরা মনে করে জন্মের পর পেয়ে যাই সঙ্গে সঙ্গে, ওইটা ওরকম কিছু থাকে না মহিলাদের মধ্যে। দেয়ার ইজ নো ইউনিভার্সাল টাইমলেস এসেন্স দ্যাট ডিফাইন্স ওমেন, মানে আমরা জন্মগত যে মহিলার একটা ভাব, মানে মহিলারা জন্মগত যে একটা ভাব পায় সেটা কিন্তু না, এগুলো সমাজই শিখিয়ে দেয়। মহিলাদের এরকম হতে হবে, পুরুষদেরকে ওরকম হতে হবে। মহিলারা পড়াশোনা করবে না, পুরুষরা পড়াশোনা করবে। মহিলারা ঘরে কাজ করবে, পুরুষরা ঘরে কাজ করবে, বাইরে গিয়ে কাজ করবে। ফ্রিডম অ্যান্ড চয়েস, মহিলাদেরকে ফ্রিডম দেওয়া হবে না, তাদেরকে মার্জিনালাইজড করা হবে, এইগুলো সমাজের, তোমরা জানো। Becoming a woman, womanhood is a process of becoming shaped by experiences, choices and social forces. সমাজের বাধা, নিষেধ, বিপত্তি এবং নানা রকম এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা মহিলাকে তৈরি করা হয়। মহিলা কখনো নিজে থেকে হয় না, তাকে তৈরি করা হয় যে তুমি মহিলা, তোমাকে এরকম থাকতে হবে। ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য রোল অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইন কলোনিয়াল এন্টারপ্রাইজ, একটা ভাষা শেষ ঔপনিবেশ বাদে কী রকম প্রভাব ফেলে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা ভাষার মাধ্যমে যখন আসছে একটা দেশে, লিঙ্গুইস্টিক এম্পেরিয়ালিজম, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, colonizers impose their language on the colonized, suppressing indigenous language and cultures. মনে করো বিদেশ ভারতের উপর কবজা করেছে, সেই বিদেশের লোকেরা ভাষার মাধ্যমে আমাদের দেশের ভাষাকে দমাচ্ছে। তাদের ভাষা বলছে নাকি সুপিরিয়ার, আমাদের দেশের ভাষা নাকি ইনফেরিয়ার, নিকৃষ্ট, এইভাবে দমানো হচ্ছে। তাহলে এটা একটা কলোনিয়ালিজমে একটা ভালো ভূমিকা পালন করছে ল্যাঙ্গুয়েজ। এছাড়া আছে ল্যাঙ্গুয়েজ অ্যাজ পাওয়ার, ল্যাঙ্গুয়েজকে আবার শক্তি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু অ্যাসার্ট ডমিনেন্স, মার্জিনালাইজ নেটিভ ভয়েসেস। পাওয়ার, ক্ষমতা, আমরা ইংরেজ, মনে করি ইংরেজরা এসে বলছে আমরা ইংলিশ, উই আর ইংলিশ, তোমাদেরকে আমরা সিভিলাইজ করতে এসেছি, আমরা ভাষার মাধ্যমে তোমাদেরকে করতে এসেছি, এটার মাধ্যমে ডমিনেন্স, আধিপত্য, এগুলো কিন্তু বোঝানো যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড পারপিচুয়েট, এবং চিরস্থায়ী করতে পারে কলোনাইল হায়ারার্কিজ, এবং ঔপনিবেশিক হায়ারার্কিজ যে শ্রেণীবিন্যাস সেটাকে কিন্তু চিরস্থায়ী করতে পারে। একটা ভাষার প্রচুর শক্তি আছে। এরপরে আছে কালচারাল ইরেজার, একটা ভাষা পারে একটা সংস্কৃতিকে পুরো শেষ করে দিতে হবে। রেজিস্ট্যান্স আর সাবভার্সন, রেজিস্ট্যান্স আবার এটা আবার উল্টো দিকেও ব্যবহার করা যেতে পারে। ভারতীয়রা তাদের ভাষার মাধ্যমে, তাদের প্রতিবাদের মাধ্যমে, তাদের কমিউনিকেশনের মাধ্যমে তারা প্রতিবাদ করতে পারে বিদেশিদের বিরুদ্ধে, এটাও কিন্তু একটা কলোনিয়ালিজমের মধ্যে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা বিস্তার করে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইডেন্টিটি, ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং আইডেন্টিটি। কলোনিয়াল ল্যাঙ্গুয়েজেস ক্যান অল্টার দ্য আইডেন্টিটি, মানে ল্যাঙ্গুয়েজ একটা তোমাকে আইডেন্টিটি, একটা তোমাকে পরিচয় দেয় যে তুমি এই। ডিসকাস দ্য সাইকোলজিক্যাল ডাইমেনশনস অফ কলোনাইজার কলোনাইজড রিলেশনশিপ রেফারেন্স টু এনি অফ দ্য ফলোইং ইনহেরেন্স। এডওয়ার্ড সেড, আচ্ছা এডওয়ার্ড সেডের কলোনাইজার মানে যে ঔপনিবেশ, একজন একটা দেশের লোক অন্য একটা দেশে এসে বসতি স্থাপন করছে, তাকে দালালি করছে, এদেরকে কলোনাইজার বলা হলে যারা কলোনাইজ, যে দেশের উপর এসে থাকে তারা হলো কলোনাইজ। যেমন বিদেশি লোকেরা তারা হলো কলোনাইজার, আর ভারতীয় লোকেরা তারা হলো কলোনাইজ, ঠিক আছে। এডওয়ার্ড সেডের ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ, যেটা প্রথম প্রকাশিত হয়েছিল 1978 খ্রিস্টাব্দে, এটা না হয় তোমাদের বর্ণনা করা যাক। এখানে কি বলা হচ্ছে? সাইকোলজিক্যাল ডাইমেনশনস অফ কলোনাইজার কলোনাইজড রিলেশনশিপ ফোকাসিং অন দ্য ডাইনামিক পাওয়ার। এখানে কি বলা হচ্ছে? ইউরোপের মতো দেশগুলো আফ্রিকা, এশিয়ার মতো দেশগুলোকে দমন করবে, তাদের উপর টর্চার করবে, অত্যাচার করবে, তাদের দৃষ্টিভঙ্গিতে তাদেরকে বিচার করবে। এটা কি বলা হচ্ছে? ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ। প্রাচ্য মানে পূর্ব দেশগুলো পাশ্চাত্যের দেশগুলোকে, মানে পাশ্চাত্য যেটা দেশগুলো, এগুলো মানে প্রাচ্যের পাশ্চাত্যকে দেখার যে নীতি, সেটা ওরিয়েন্টালিজম। দ্য কলোনাইজার কনস্ট্রাক্টস রোমান্টিসাইজ, এক্সট্রাইজ অ্যান্ড প্যাট্রোনাইজিং। ওরিয়েন্টালিজম যেটা তোমাদের বললাম, প্রাচ্যের মনোভাব, প্রাচ্যের প্রতি পাশ্চাত্যের মনোভাব এটা। আদারিং হলো দ্য কলোনাইজার্স ক্রিয়েটস আ সেন্স অফ ডিস্টেন্স অ্যান্ড ডিফারেন্স পজিশনিং। আদারিং, এক্সোটিক আদার, ডেমোনিক আদার। আদারিং জিনিসটা কি, এটা তোমাদেরকে অনেক সময় লাগে বোঝাতে। এক্সোটিক আদার কি? এক্সোটিক হলো পজিটিভ মেন্টালিটি, ডেমোনিক আদার হলো একটা নেগেটিভ মেন্টালিটি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো, তোরা হয়তো এর আগেও ভিডিওতে দেখেছো। একটা ইউরোপীয় লোক আর একটা ইউরোপীয় লোক, দুটো একই দেশের লোক, কিন্তু একটা লোক আফ্রিকার লোকেদেরকে নিকৃষ্ট করে রাখে, তারা হলো নেগেটিভ, তারা হলো ডেমোনিক আদার। আবার একটা দেশের লোক একই ইউরোপীয়, সে কিন্তু এই আফ্রিকানদেরকে ল্যান্ড অফ জয়,
মানে আফ্রিকার লোকেদের খুব ভালো চোখে দেখছে, এটা হলো পজিটিভ, এটা হলো এক্সোটিক আদার। তাই আদারিং মানে পার্থক্য সেটা। এছাড়াও আছে এপিস্টেমিক ভায়োলেন্স, সাইকোলজিক্যাল ডমিনেশন, রেজিস্ট্যান্স অ্যান্ড ডেফিনেন্স, ঠিক আছে। এরপরে হোয়াট ইজ অ্যান ইন্টারটেক্সট? একটা ইন্টারটেক্সট কি? অ্যান ইন্টারটেক্সট ইজ আ টার্ম ইউজড ইন লিটারারি অ্যান্ড কালচারাল স্টাডিজ। একটা ইন্টারটেক্সট একটা শব্দ যেটা ব্যবহার করা হয় লিটারেচারি মানে লিটারারি অ্যান্ড কালচারাল স্টাডিজ মানে সাহিত্যিক এবং সাংস্কৃতিক শিক্ষা, যেটা ব্যবহার করা হয় ইন্টারটেক্সট একটা শব্দ, যেটা একটা সম্পর্ক বোঝায় দুটো টেক্সটের মধ্যে। দুটো টেক্সটের মধ্যে কিসের কিসের সম্পর্ক? না ভ্রমের হতে পারে, অ্যালিউশনস মানে ভ্রম, রেফারেন্সেস মানে সেটা সমর্থনের রেফারেন্স বলে না, রেফারেন্সে হতে পারে, মানে দুটো টেক্সটের মধ্যে যেখানে মিল সেটাকে বলা হচ্ছে ইন্টারটেক্সট। ইনফ্লুয়েন্সেস প্রভাব, ইকোজ মানে প্রতিধ্বনি। ইন্টারটেক্সচুয়ালিটি অ্যাকনোলেজেস দ্যাট টেক্সট আর নট আইসোলেটেড। এখানে বলা হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি, টেক্সটের মধ্যে যে ইন্টারটেক্সচুয়ালিটি বা ইন্টারটেক্সট, এটা বোঝাচ্ছে যে টেক্সট কখনো বিচ্ছিন্ন হতে পারে না, টেক্সট কখনো বন্দী হতে পারে না, এটা তারা পার্ট অফ লার্জার ওয়েব। ওয়েব মানে একটা বিশাল বড় চেন, যে চেনের মাধ্যমে একটা শিক্ষার সঙ্গে আরেকটা শিক্ষা, একটা বইয়ের সঙ্গে আরেকটা বই মিল আছে, এটার মাধ্যমে ইন্টারটেক্সট ব্যবহৃত হয়। তাহলে ইন্টারটেক্সট কখনো এটা আইসোলেশনে হতে পারে না, বুঝতে পারলে? হোয়াট ইজ অ্যাবসেন্স ইন ডেরিডাস থিওরি অফ ডিকোডিং অফ মিনিং? জ্যাকিউস ডেরিডা। ডিকনস্ট্রাকশন মানে কি? একটা বাক্যের মানে কখনো এক হতে পারে না, এক একজনের কাছে এক এক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, এক একজনের মানে এক একজন। একটা বাক্য অ্যাপেল, তোমার কাছে আপেল হতে পারে, অন্য কারোর কাছে একটা সুস্বাদু ফল হতে পারে, মানে কি এক হয়? এক হয় না। এটা হলো ডেরিডার ডিকনস্ট্রাকশন, ঠিক আছে। এবার এখানে কি বলা হচ্ছে? ইন ডেরিডাস ডিকনস্ট্রাকশন থিওরি অফ বা ইন জ্যাকিউস ডেরিডাস থিওরি অফ ডিকনস্ট্রাকশন, অ্যাবসেন্স রেফার্স টু দ্য আইডিয়া অফ মিনিং ইজ নেভার ফুলি প্রেজেন্ট ইন টেক্সট। একটা বাক্যের মানে কখনো একটা টেক্সটের মধ্যে সম্পূর্ণভাবে থাকে না, সেটাকে তোমাকে ইন্টারপ্রেট করে সেটাকে তোমাকে বার করতে হবে, সেটাকে তোমাকে এখান ওখান থেকে খুঁজে বার করতে হবে। তাহলে একটা বাক্যের সম্পূর্ণ মিনিং কখনো একটা টেক্সটের মধ্যে থাকে না, এটা কি অ্যাবসেন্স বলা হচ্ছে। ইজ অলওয়েজ ডিফার, ডিসপ্লেস অর সাপ্লিমেন্টেড বাই আদার মিনিংস। অ্যাবসেন্স ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন রিলিজিয়াস ফিলোসফি। ডিফার মানে বাধা দেয়, মানে একটা বাক্যের মধ্যে একটা অ্যাবসেন্স তখনই হবে তখন একটা সম্পূর্ণ মানে কখনো একটা বাক্যের টেক্সটের মধ্যে তুমি পাবে না, সেটাকে তোমাকে নিজেকে বুঝে বার করতে হবে, তোমার মাথা থেকে হয়তো বার করতে হবে, কখনো অন্য বই থেকে বার করতে হবে। তার মানে একটা টেক্সটের মানে কখনো একটা টেক্সটের মধ্যে থাকে না, সেটাকে তোমার খুঁজে বার করতে হবে। মিনিং ইজ নেভার ফিক্সড অর স্টেবল। একটা বাক্যের মানে কখনো স্টেবল হয় না, এটা সবসময় ফ্লাক্স হয়, ফ্লেক্সিবল হয়। টেক্সট আর অলওয়েজ ইনকমপ্লিটেড অ্যান্ড ফ্র্যাগমেন্টেড। টেক্সট সবসময় হয় মানে অস্টপ, নন স্টপ, মানে টেক্সট কখনো স্টপড হয় না, মানে একটা বাক্য কখনো মানে কখনো এক জায়গায় থামে থাকে না, সেটা মানে চেঞ্জ হতেই থাকে একজনের কাছে। এবং এটা ফ্র্যাগমেন্টেড, এটা বিচ্ছিন্ন, মানে টুকরো টুকরো। দ্য অ্যাবসেন্ট ইজ হোয়াট নট প্রেজেন্ট বাট স্টিল হন্টস দ্য টেক্সট। অ্যাবসেন্স এমন একটা জিনিস, রহস্যের মতো, যেটা বাক্যের মধ্যে থাকে না কিন্তু এটা তাও আমাদেরকে হন্ট করে ফেলায়। অ্যাবসেন্স ইজ দ্য ডিস্ট্রাক্টস অ্যান্ড ইলিউশনস প্রেজেন্স অ্যান্ড ইউলাইটি। মানে এটা এক ধরনের ভ্রম, আমাদের মনের মধ্যে ভ্রম, অ্যাবসেন্স। এটা টেক্সটের মধ্যে পাওয়া যায়, এটা কার থিওরি আর ডেটা ডিকনস্ট্রাকশন থিওরিতে অ্যাবসেন্স পাওয়া যায়। হোয়াট ইজ প্যানপটিকন অ্যাকাউন্টিং টু ফোকাল্ট? প্যানপটিকন কি ফোকাল্টের মধ্যে? অ্যাকর্ডিং টু মাইকেল ফোকাল্ট, দ্য প্যানপটিকন ইজ আ metaphorical representation of a discipline institution. Panopticon আমাদের প্যানপটিক্যাল, PANOPTICON, প্যানপটিকন এটা মাইকেল ফোকাল্টের একটা টার্ম, যেটা একটা মেটাফরিক্যাল মানে রূপক অলঙ্কার যুক্ত রিপ্রেজেন্টেশন, একটা উপস্থাপনা অফ আ ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন ডিজাইন বাই জেরেমি বেনথাম। এটা ডিজাইন করেছিল জেরেমি বেনথাম, ঠিক আছে। দ্যাট এক্সাম্পলিফাইজ দ্য ওয়ার্কস অফ পাওয়ার অ্যান্ড নলেজ ইন মডার্ন সোসাইটিস। এটা উদাহরণ দেয় ওয়ার্কিংস অফ পাওয়ার, শক্তি এবং জ্ঞানের নলেজ দেয় প্যানপটিকন। এটা কে দিয়েছিল? মাইকেল ফোকাল্ট। এটা এক ধরনের মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিসিপ্লিনারি ইনস্টিটিউশন ডিজাইন বাই জেরেমি বেনথাম। তাহলে এইগুলো না এটা একটু মুখস্থ করার চেষ্টা করবে, সব কিছু তো এটা লিটারেচার, সব কিছুর মিনিং তুমি সব জায়গায় পাবে না। হোয়াট অ্যাকর্ডিং টু ভাবাস মিমিক্রি? ভাবার মিমিক্রি জিনিসটা কি? মিমিক্রি মানে কি? একজনের নকল করাকে মিমিক্রি বলে, তাহলে ভাবার মধ্যে মিমিক্রি কি? অ্যাকর্ডিং টু হোমিও ভাবা, তোমরা অনেকজনের এনার নাম শুনেছো। মিমিক্রি রেফার্স টু দ্য অ্যাক্ট অফ ইমিটেশন। মিমিক্রি বলতে অ্যাক্ট অফ ইমিটেশন কথার অর্থ হলো অনুকরণ। এমুলেশন মানে অনুকরণ, মানে মিমিক্রি এক ধরনের একটা লোকের অনুকরণ করাকে বোঝানো হয়। অফ দ্য কলোনাইজার্স ল্যাঙ্গুয়েজ। কলোনাইজার্স ল্যাঙ্গুয়েজ মানে যারা এসে, কারা মিমিক্রিটা করছে দেখো, বিদেশ ভারতে এসে আধিপত্য স্থাপন করছে, তখন বিদেশের যে ইংরেজি ভাষা সেটা নকল করার চেষ্টা করছে ভারতীয় লোকগুলো, এটাকে বলা হচ্ছে মিমিক্রি। কলোনাইজার্স ল্যাঙ্গুয়েজটাকে মিমিক্রি করছে কারা? যারা কলোনাইজড পিপল। কীভাবে না, তাদের কালচার, মানে কলোনাইজার্সের ল্যাঙ্গুয়েজ, কালচার, শুধু ল্যাঙ্গুয়েজটাকে মিমিক্রি করছে না, ল্যাঙ্গুয়েজ, ভাষা, কালচার, সাহিত্য, বিলিফস মানে বিশ্বাস, মূল্যবোধ এবং
এটা কারা করছে না, কলোনাইজ, মানে ভারতীয় লোকেরা বিদেশিদের কালচারটাকে এবার বহন করছে। এটা কি বলা হচ্ছে, মিমিক্রি, অনুকরণ করার চেষ্টা করছে। হোয়াট ইজ ফ্যালোগোসেন্ট্রিজম? ফ্যালোগোসেন্ট্রিজম জিনিসটা কি? ফ্যালোগোসেন্ট্রিজম ইজ আ টার্ম কয়েন্ড বাই জ্যাকিউস ডেরিডা। ফ্যালোগোসেন্ট্রিজম একটা শব্দ যেটা প্রথম প্রচলিত করেছিলেন জ্যাকিউস ডেরিডা টু ডেসক্রাইব ওয়েস্টার্ন ফিলোসফিক্যাল ট্র্যাডিশন ফোকাস অন দ্য ফ্যালাস। তিনি এই ফ্যালোগোসেন্ট্রিজম এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন পশ্চিমী দার্শনিক দৃষ্টিভঙ্গি। কীরকম দৃষ্টিভঙ্গি না, ফ্যালাস মানে পুরুষত্ব এবং লোগোস মানে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। লোগোস মানে হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, মানে পুরুষদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা, তারা বলবে যে মহিলাদের উপর ডমিনেট করবো, এটাই হলো ফ্যালোগোসেন্ট্রিজম। পুরুষদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে তারা ডমিনেট করবে, তারাই হলো সুপিরিয়ার, মহিলারাও ইনফিরিয়ার, তারা হলো পাওয়ার, তারা হলো জ্ঞান, পুরুষরাই হলো সব কিছু। এটাই হলো ফ্যালোগোসেন্ট্রিজম। ইট রিপ্রেজেন্ট দ্য প্রিভিলেজিং অফ ম্যাসকুলাইন। এটা হলো সুবিধা, পুরুষদের একটা সুবিধা নিয়ে কথা বলে এটা সবসময়। তাহলে ফ্যালোগোসেন্ট্রিজম কাদের পক্ষে কথা বলে? পুরুষদের পক্ষে। প্যাট্রিয়ার্ক্যাল, পুরুষতান্ত্রিক অ্যান্ড র্যাশনাল ডমিনেন্স ওভার, এবং যুক্তিগত, মানে এটার পিছনে যুক্তিগত, র্যাশনাল কথাটা যুক্তিগত, ডমিনেন্স ওভার ফেমিনিজম, মানে মহিলাদের উপরে যুক্তিগত ডমিনেন্স, যুক্তিগত আধিপত্য। মার্জিনালাইজড অ্যান্ড ইররেশনাল অ্যাসপেক্টস। মার্জিনালাইজড মানে তাদেরকে সীমাবদ্ধতা, মহিলাদেরকে সীমাবদ্ধতা করবে কারা না, পুরুষরা। এটা কি ফ্যালোগোসেন্ট্রিজমের আন্ডারে এইসব কনসেপ্টগুলো পড়ছে, ঠিক আছে। এছাড়াও আছে ইররেশনাল অ্যাসপেক্ট এবং ইরেশনাল, অযৌক্তিক সুবিধা, ঠিক আছে। ফ্যালোগোসেন্ট্রিজম ক্রিটিক্স দ্যাট নোশন দ্যাট ম্যাসকুলিনিটি অ্যান্ড প্যাট্রিয়ার্ক্যাল আর ইউনিভার্সাল ট্রুথ। ফ্যালোগোসেন্ট্রিজম কি বলছে? পুরুষত্ব এবং পুরুষদের ক্ষমতা, এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে কত ভুলভাল, বুঝতে পারছো? দ্য রিজন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর অবজেক্টিভ। কারণ আর যুক্তি এইগুলো শুধু একটা বস্তুগত ধারণা, এগুলোর কোনো বাস্তবে নাই, মানে কত ভুলভাল তার তো একটা। দ্য ফ্যালাস ইজ দ্য সিম্বল অফ পাওয়ার। ফ্যালাস মানে পুরুষত্ব বা ম্যাসকুলাইন হলো একটা সিম্বল অফ পাওয়ার অ্যান্ড অথরিটি। অথরিটি মানে সমাজ, বুঝতে পারলে? এবার ডেরিদা আবার এই ফ্যালোগোসেন্ট্রিজম নিয়ে তর্ক করছেন যে মার্জিনালাইজ ফেমিনিজম অ্যান্ড নন প্যাট্রিয়ার্ক্যাল পার্সপেক্টিভ। তিনি বলছেন যে মহিলাদের উপর এটা অত্যাচার করেছে, এটাকে নিয়ে তিনি আবার ক্রিটিক্স, মানে আর্গিউ, তর্ক বিতর্ক করছেন যে এটা এই ফ্যালোগোসেন্ট্রিজম কেন মহিলাদের উপর অত্যাচার করবে, এইসব করবে। সাপ্রেসেস অল্টারনেটিভ ফর্মস অফ নলেজ অ্যান্ড, এবং দমন করে শিক্ষা, নলেজ, এইগুলোকে দমন করে, শুধু পুরুষত্বের অযৌক্তিক নিয়ম নীতিগুলোকেই মেনে চলে ফ্যালোগোসেন্ট্রিজম, ঠিক আছে। রেইনফোর্সেস কথার অর্থ হলো বাড়ি তোলে। বাইনারি অপোজিশনস মানে পুরুষ আর মহিলাদের মধ্যে ভেদাভেদ, রিজন আর ইমোশনের মধ্যে ভেদাভেদ বাড়ি তোলে, কি না, ফ্যালোগোসেন্ট্রিজম। এগুলো মনে রাখবে। হোয়াট ইজ নেগ্রোফোবিয়া? নেগ্রোফোবিয়া কি? Negrophobia is a term coined by scholars such as Franklin B. Wilderson, Jared Sexton. মানে নেগ্রোফোবিয়া এটা একটা শব্দ বা একটা টার্ম যেটা প্রথম ফ্র্যাঙ্ক বি উইল্ডারসন 3 এবং জ্যারেড সেক্সটন এরা দুজন মিলে বার করেছিল। টু ডেসক্রাইব দ্য ইরেশনাল ফিয়ার, অযৌক্তিক ভয়। কাদের অযৌক্তিক ভয় না? অ্যাভারসেন কথার অর্থ হলো বিরাগ, হস্টিলিটি, শত্রুতা, টুয়ার্ডস ব্ল্যাক পিপল। মানে এই শব্দটা নেগ্রিটিউড বলতে কালো লোকেদের দেখে মানুষের একটা ভয়, একটা অকারণ শত্রুতা, অকারণ একটা অত্যাচার, সেটার বিপক্ষে যে শব্দটা, যে সেটাকে নিয়ে যে একটা টার্ম, সেটাই হলো নেগ্রিটিউড, ঠিক আছে। ব্ল্যাকনেস অ্যান্ড ব্ল্যাক কালচার, ইট এনকম্পাসেস দ্য সিস্টেমেটিক অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড ফর্মস অফ রেসিজম। এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে কীভাবে আমাদের সমাজে শিক্ষাগতভাবে, পদ্ধতিগতভাবে রেসিজমকে প্রমোট করা হচ্ছে, মানে কালোদের মানুষ হিসেবে দেখা হচ্ছে না, বুঝতে পারছো? রেসিজম মানে হলো বর্ণ বৈষম্য, রং। অফ মার্জিনালাইজেশন অফ ব্ল্যাক পিপল, পারপিচুয়েট ভায়োলেন্স, অপ্রেশন, মানে তাদেরকে কীভাবে অশান্তি, দমন, অত্যাচার, সীমাবদ্ধতার শিকার হতে পারছে কালো লোকেদের। নেগ্রিটিউডে এই টার্ম নিয়ে বর্ণনা করা হয়। নেগ্রিটিউড শব্দটা প্রথম কে করেছিল না? ফ্র্যাঙ্ক বি উইল্ডারসন 3 আর জ্যারেড সেক্সটন। হোয়াট ইজ প্যালিম্পেস্ট মিনস ইন ফেমিনিস্ট থিওরি? প্যালিম্পেস্ট জিনিসটা কি, যেটা মহিলাদের তত্ত্বে আছে। ইন ফেমিনিস্ট থিওরি আ প্যালিম্পেস্ট রেফার্স টু দ্য লেয়ারিং অফ মিনিংস। প্যালিম্পেস্ট বলতে মহিলাদের থিওরিতে স্তরীভূত করা অর্থগুলোকে, লেয়ারিং মানে স্তরীভূত করা। এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হিস্টোরিজ দ্যাট হ্যাভ বিন সারফাসড, যেটা গোপনাৎকৃত করা হয়েছে, ইরেজড অর ওভাররিটেন। মানে ফেমিনিস্ট থিওরিতে প্যালিম্পেস্ট বলতে স্তরীভূত করা, মানেগুলোকে তরীভূত করা, যেগুলো গোপন করা হয়ে গেছে, যেগুলো লুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো মুছে দেওয়া হয়েছে ইতিহাস থেকে। পার্টিকুলারলি ইন রিলেশন টু উইমেন্স লাইভস অ্যান্ড পার্সপেক্টিভস, মহিলাদের যুক্তি, মহিলাদের পার্সপেক্টিভ, নিজেদের চিন্তাধারা। দ্য টার্ম ইজ বরোড ফ্রম ম্যানুস্ক্রিপ্ট স্টাডিজ, এটা ম্যানুস্ক্রিপ্ট স্টাডিজ থেকে ধার করা হয়েছে। Where a palimpsest is a parchment of manuscript space that had been scraped clean and reused, leaving traces of original text visible beneath the new writing. আচ্ছা, এটাকে আরও ডিটেলসে বলা যাক, তাহলে বুঝতে পারবে।
দ্য ওভারলেইং অফ প্যাট্রিয়ার্কাল ন্যারেটিভস অন টপ অফ, মানে এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে মহিলাদের উপরে পুরুষরা কীভাবে ডমিনেন্স করছে, মহিলাদের লেখার উপরে পুরুষদের লেখা ন্যারেটিভ স্টাইল কীভাবে ডমিনেটিভ করছে, কীভাবে আধিপত্য বিস্তার করছে, তাদের কীভাবে ধামাচাপা দিয়ে দিচ্ছে, তাদের লেখাগুলো কীভাবে বন্ধ করে দিচ্ছে পুরুষদের লেখাগুলো, সেটাই বোঝানো হয় এটার মাধ্যমে। দ্য ইরেজার অফ উমেন্স এক্সপিরিয়েন্সেস, মহিলাদের এক্সপিরিয়েন্সের, মহিলাদের অভিজ্ঞতাগুলোকে মুছে ফেলার কথা বলা হচ্ছে, কীভাবে পুরুষরা মহিলাদের এক্সপিরিয়েন্সগুলোকে মুছে ফেলছে। হোয়ার আ প্যালিম্পেস্ট ইজ আ, তারপরে টু নিড এক্সক্যাভিটেড আর রিকভার, এখানে বলেছে কীভাবে মহিলাদেরকে আবার সমান অধিকার দেওয়া হবে লেখালেখিতে, সব কিছুতেই। মানে তাহলে প্যালিম্পেস্টের মাধ্যমে মহিলাদের উপর যে অত্যাচার করা হচ্ছে লেখালেখির ক্ষেত্রে, পুরুষরা তাদের লেখালেখির উপর লেখা চাপিয়ে দিচ্ছে, তাদেরকে সব তাদের এক্সপিরিয়েন্সগুলোকে ধামাচাপা দিচ্ছে, সেগুলোকে সরিয়ে দিয়ে মহিলাদেরকে আবার নতুন করে খনন করে নিয়ে আনতে হবে, সেইগুলোর কথা বলা হচ্ছে। হোয়াট ইজ ডিসকোর্স ইন পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরি? ডিসকোর্স মানে কি? বক্তৃতা। পোস্ট স্ট্রাকচারালিস্ট থিওরি, পোস্ট স্ট্রাকচারালিজম আর স্ট্রাকচারালিজমটা প্রথমে তোমরা জানো। স্ট্রাকচারালিজম কি? একটা ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট মানে আছে, ফ্লুইড নয়, একটা ল্যাঙ্গুয়েজ স্টেবল, সেটাকে বলা হয় স্ট্রাকচারালিস্ট। আর পোস্ট স্ট্রাকচারালিজম কি? একটা ল্যাঙ্গুয়েজের নির্দিষ্ট মানে নেই, একটা এক এক জায়গায় এক রকম, ল্যাঙ্গুয়েজের হলো ফ্লুইডিটি বা ফ্লাক্স, তখন সেটাকে বলা হয় পোস্ট স্ট্রাকচারালিজম। তাহলে এখানে ডিসকোর্স কি বা উপদেশ কি বা বক্তৃতা কি? In post-structuralist theory, a discourse refers to the system of language, symbols and practices. Post-structuralist theory-তে ডিসকোর্স বা উপদেশ বা বক্তৃতা এমন একটা জিনিস যেটার মাধ্যমে একটা পদ্ধতি, সেটা কিসের পদ্ধতি? না ভাষা, চিহ্ন, প্রস্তুতি, দ্যাট শেপ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদেরকে বোঝাকে তৈরি করে, এক জায়গায় শেপিং করে, of the world, construct our social reality. Discourse is not just about language but also the power of dynamic social structures and institutional pressure that shape our. ডিসকোর্স এমন একটা জিনিস যেটা আমাদের মাথায় ধারণাগুলোকে গেঁথে দেয়, আমাদের মাথার ধারণাগুলোকে কন্ট্রোল করে, এরকম টাইপের। ল্যাঙ্গুয়েজ ইজ নট আ নিউট্রাল মিডিয়াম বা টুল অফ শেপিং রিয়েলিটি। ল্যাঙ্গুয়েজ একটা নিরপেক্ষ মাধ্যম নয়, কিন্তু এটা একটা টুল, একটা অস্ত্র অফ শেপিং রিয়েলিটি, বাস্তবতাকে তৈরি করা, শেপ করার জন্য। ডিসকোর্স ক্রিয়েটস রেইনফোর্সেস, ক্রিয়েটস তৈরি করে এবং রেইনফোর্সেস ধ্বংস করে, দমন করে পাওয়ার রিলেশনশিপ অ্যান্ড সোশ্যাল হায়ারার্কিস। তাই ডিসকোর্স কিন্তু ভালো। পাওয়ার রিলেশনশিপ মানে দেখো এত বছর ধরে একটা মানে তোমরা পড়ে আসছো, সেটা কি হচ্ছে? স্ট্রাকচারালিস্ট। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম ডিসকোর্স বলতে বোঝানো হচ্ছে নতুন করে এইটার বিপক্ষে হাত তোলা, এটাকে বোঝানো হচ্ছে। ডিসকোর্স শেপস আওয়ার আইডেন্টিটি, সাবজেক্টিভস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, আমাদের যে এক্সপিরিয়েন্সেস সেটাকে শেপ দিচ্ছে, ভালো করে একটা গঠন তৈরি করছে। ডিসকোর্স মানে কি করবে? সবসময় শেপিং করবে আমাদের আইডেন্টিটি, এক্সপিরিয়েন্সেস, সাবজেক্টিভিটিস, উদ্দেশ্য। ডিসকোর্স ইজ নট ফিক্সড, ডিসকোর্স কখনো একটা ফিক্সড জিনিস হতে পারে না, যেটা বললাম পোস্ট স্ট্রাকচারালিজম কোনো কিছু ল্যাঙ্গুয়েজ কখনো ফিক্স নয়, মানে কখনো ফিক্স নয়, বাট ইজ কনস্ট্যান্টলি ফ্লাক্স অ্যান্ড সাবজেক্ট টু চ্যালেঞ্জ অ্যান্ড চেঞ্জ, সব কিছুকে চেঞ্জ করার দিকে আমাদেরকে মোটিভেট করবে এবং চ্যালেঞ্জ করার দিকে। হোয়াট অ্যাকর্ডিং টু গান্ধীজি বিটাইন্স রাজ অ্যান্ড স্বরাজ? রাজ কি আর স্বরাজ কি তোমরা এর আগেও পড়েছো, তাও বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী, রাজ রেফার্স টু ব্রিটিশ কলোনিয়াল রুল। রাজ মানে কি? বিদেশিরা ভারতের উপর দালালি করেছে, ডমিনেন্স করেছে, সেটা হলো রাজ। স্বরাজ কি? বিদেশিদের উপর নির্ভর করব না, স্বনির্ভর হব, বয়কট করব, নিজেদের উপর ডিপেন্ডেন্ট হব, এটা হলো স্বরাজ। বুঝতে পারলে? কমেন্ট অন দ্য আইডিয়া অফ সুবাল্টার্ন। সুবাল্টার্ন কারা? যে সমস্ত লোকেদের উপর অত্যাচার করা হয়, যে সমস্ত লোকেদের উপর ডমিনেন্স করা হয়। মার্কসিস্ট লোকেরা, বুর্জুয়া শ্রেণীরা প্রোলিটারদের উপর ডমিনেন্স করে, এখানে প্রোলিটাররা হলো সাবাল্টার্ন, এটা একটা টার্ম। The concept of subaltern refers to the individuals of groups are marginalized, oppressed or excluded from dominant power structures. সাবাল্টার্ন তারা যাদেরকে সীমাবদ্ধতা করে দিচ্ছে, তাদেরকে সীমাবদ্ধ করে রাখা আছে, একটা লাইনের মধ্যে রাখা হয়েছে, তার উপরে যেতে দেওয়া হয় না। বুঝতে পারছো? যাদেরকে দমন করা হয়েছে, অপ্রেসড করা হয়েছে, নিকৃষ্টভাবে দমন করা হয়েছে, কাদের দ্বারা না ডমিনেন্ট পাওয়ার, যারা আধিপত্য বিস্তার করে, মানে শক্তিশালী। হায়ার ক্লাস লোকেরা লোয়ার ক্লাস লোকেদের ডমিনেট করে, এই লোয়ার ক্লাস লোকেদেরকে সুবাল্টার্ন বলা হয়। আর এই শব্দটা পপুলার করেছিল অ্যান্টোনিও গ্রামস্কি, ঠিক আছে? এরপরে হাউ ডাজ দ্য টার্ম কালচারাল ইন্ডাস্ট্রি লিঙ্ক কালচার অ্যান্ড কনজিউমার? এটা তোমাদের বুঝতে হবে না, এগুলো তোমাদের মুখস্থ করার মতো, ছোটো বলে দিচ্ছি। তো টার্ম কালচার ইন্ডাস্ট্রি কীভাবে লিঙ্ক করছে কালচার এবং কনজিউমার? কনজিউমার মানে যে গ্রহণ করছে, কালচার মানে সংস্কৃতি, আর গ্রহণ যে করছে, কীভাবে এটাকে লিঙ্ক করছে। তো টার্ম কালচার ইন্ডাস্ট্রি কয়েন্ড বাই থেডর অডর্নো অ্যান্ড ম্যাক্স হোরখেইমার লিঙ্কস, তিনি লিঙ্ক করছেন, কি লিঙ্ক করছেন না কালচার মানে হলো সংস্কৃতি, অ্যান্ড কনজিউমার মানে যে গ্রহণ করছে, বাই সাজেস্ট করছেন, তিনি উপদেশ দিচ্ছেন, সাজেস্ট করছেন
কীভাবে? দ্যাট কালচার হ্যাজ বিকাম আ কমোডিফাইড প্রোডাক্ট, একটা কালচার একটা কমোডিফাইড বা একটা পণ্যতে পরিণত হয়েছে কালচার, একটা সংস্কৃতি একটা পণ্যতে পরিণত হয়েছে, যেটা এ নিচ্ছে ও নিচ্ছে কালচারটা, ম্যাস প্রডিউসড অ্যান্ড মার্কেটেড টু কনজিউমার্স, এটা আস্তে আস্তে মার্কেটিং হচ্ছে, এটাকে নিয়ে একটা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে কালচারটাকে নিয়ে, সংস্কৃতি আর সংস্কৃতি নয়, কালচার তৈরি হয়েছে। দেন জেনুইন এক্সপ্রেশন, মানে এখন কালচারটাকে নিয়ে নাটক হচ্ছে, দুর্গাপুজো সেটাকে নিয়ে এখন সবাই নাটক করছে, সবার মধ্যে কিন্তু আর সেই ইমোশনস এক্সপ্রেশনস আর সেটা নাই, এটাই বোঝানো হচ্ছে হিউম্যান এক্সপিরিয়েন্স। বুঝতে পারলে? Elucidate the example of idea of aporia in deconstructionist theory. Aporia deconstruction থিওরিতে এই আইডিয়াটা বোঝাও, ঠিক আছে? ইন ডিকনস্ট্রাকশন থিওরি, ডিকনস্ট্রাকশনিস্ট মানে কি বলেছেন, একটা ল্যাঙ্গুয়েজের মানে কখনো এক নয়, এটা এক একজনের কাছে এক রকম হতে পারে। এই তত্ত্বে অ্যাপোরিয়া বলতে বোঝায় একটা মুহূর্ত যেটা অচল অবস্থা কিংবা কূটভাস একটা টেক্সটের মধ্যে, সেই মুহূর্তটাকে, মানে যে মুহূর্তে একটা খারাপ সিন আসবে, অচল অবস্থা থাকবে, হোয়ার ইউজিক্যাল লজিক মিনিং ব্রেকডাউন, এমন একটা মুহূর্ত যেখানে যুক্তিও হার মানবে, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে অ্যাপোরিয়া। In deconstruction theory, aporia refers to a moment of impasse or paradox in a text. মুহূর্ত, moment or impasse মানে অচল অবস্থা, or a paradox in একটা কূটভাসের মুহূর্ত যেখানে ইউজুয়াল লজিক প্রচলিত যুক্তি অ্যান্ড মিনিং ব্রেকডাউন, যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে লোপ পাচ্ছে, যেখানে কোনো রকম কাজ করছে না। ইট ইজ আ পয়েন্ট অফ আনডিসাইডেবিলিটি, এটা একটা পয়েন্ট যেখানে আনডিসাইডেবিলিটি, যেখানে চিন্তাভাবনা, মনস্থির ভাবনা এটা কাজ করে না। হোয়ার কন্ট্রাডিক্টরি ফোর্সেস অফ মিনিংস ইনসার্ট, যেখানে বৈপরীত্য মানেগুলো ছেদ করে বেড়ায় সব জায়গায়, অ্যান্ড টেক্সট কোহেরেন্স ইজ ডিসরাপ্টেড, এবং বাক্যের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে সংহতি সেটা বিঘ্নিত হয়। এক্সাম্পল, ইন শেক্সপিয়ারের হ্যামলেটে দ্য ফেমাস সলিলকি, বিশাল বিখ্যাত সলিলকি, টু বি অর নট টু বি ইজ অ্যান অ্যাপোরেটিক মুভমেন্ট, এটা হলো একটা উদাহরণ অ্যাপোরেটিক মুভমেন্টের। তাহলে তোমরা বুঝতে পারছো অ্যাপোরেটিক কী জিনিসটা, একটা প্যারাডক্স বা একটা কূটভাসের সময় যেখানে ইউজুয়াল লজিক কিংবা ইউজুয়াল মিনিং কাজ করে না। শেক্সপিয়ারের হ্যামলেটের ফেমাস সলিলকি টু বি অর নট টু বি ইজ আ অ্যাপোরেটিক মুভমেন্ট, হ্যামলেট ইজ টর্ন বিটুইন টু অপোজিশনাল ডিজায়ার্স। ওকে, এরপরে দেখো ফ্যাননস আইডিয়া অফ নিউ কলোনিয়ালিজম। কলোনিয়ালিজম মানে কি? ঔপনিবেশবাদ। নিউ কলোনিয়ালিজম নতুন ঔপনিবেশবাদ। এখানে কি বোঝাচ্ছে? ফ্রান্স ফ্যাননস কনসেপ্ট অফ নিউ কলোনিয়ালিজম রেফার্স টু দ্য ইনডাইরেক্ট, সাবটেল অর insidious forms of colonialism. ফ্রান্স ফ্যাননস কনসেপ্ট অফ নিউ কলোনিয়ালিজম রেফার করছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, এমন সাবটেল অ্যান্ড ইনসিডিয়াস ফর্মস অফ নিউ কলোনিয়ালিজম, সূক্ষ্ম এবং প্রতারণাপূর্ণ রূপকে বলা হয় সেটা ঔপনিবেশ থেকে, সেটা কি বলেছে? নিউ কলোনিয়ালিজম। পারসিস্ট আফটার ফর্মাল ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন অ্যাচিভড, মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পরও একটা সূক্ষ্ম বা একটা ছোটোখাটো আধিপত্য বা ঔপনিবেশবাদ আমাদের দেশে রয়েই যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে নিউ কলোনিয়ালিজম। মানে দেশ স্বাধীন হওয়ার পরও কিন্তু আমাদের দেশের মধ্যে একটা ঔপনিবেশবাদ ব্যাপার রয়েই যাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে নিউ কলোনিয়ালিজম। বুঝতে পারছো? হি আর্গুড দ্যাট কলোনিয়ালিজম নট অনলি আর পলিটিক্যাল ইকোনমিক্যাল ফেনোমেনন বাট অলসো সাইকোলজিক্যাল। আমরা বাহ্যিকভাবে তো স্বাধীন হয়েছি, কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে কিন্তু সবাই স্বাধীন হয়নি, আমাদেরকে পলিটিক্যাল বা নানা রকম দিক থেকে শোষিত করা হয়। তাহলে বুঝতে পারছো এটা কি বলা হচ্ছে? নতুন ঔপনিবেশবাদ। ব্রিফলি ডিসকাস আফটার অ্যালথুসার হাউ স্টেট রেগুলেটস সাবজেক্টস মিনস অফ আইএসএ। অ্যালথুসারের পরে কীভাবে আইএসএ সাবজেক্ট মিনসকে রেগুলেট করে। অ্যাকর্ডিং টু লুইস অ্যালথুসার দ্য স্টেট রেগুলেট সাবজেক্টস থ্রু আইডিওলজিক্যাল স্টেট। অ্যালথুসারের পরে বা অ্যালথুসারের মতে স্টেট একটা রাজ্য, সাবজেক্টস থ্রু আইডিওলজিক্যাল স্টেট, সাবজেক্টস মানে বিষয় করে, আইডিওলজিক্যাল মানে তত্ত্বগত, আইডিওলজি মানে আইডিয়াল যেটা জানো তোমরা, স্টেট অ্যাপারেটাস আইএসএ, আইডিয়াল স্টেট অ্যাপারেটাস আইএসএ, এটা হলো ফুল ফর্ম, ঠিক আছে? হুইচ আর ইনস্টিটিউশন দ্যাট সেফ মেনটেন অ্যান্ড ডমিনেন্ট আইডিওলজি, যেটা আধ্যাত্মিকতা বা তত্ত্বকে সেভ করে, সেভ মানে কন্ট্রোল করে। আইএসএস ইনক্লুড এডুকেশন, তাহলে এদের কাজ কি? এডুকেশন, মিডিয়া, রিলিজিয়ন। এডুকেশন মানে শিক্ষা, মিডিয়া মানে যেটা জানো সবাই, রিলিজিয়ন ধর্ম, ফ্যামিলি মানে পরিবার, কালচার, ঠিক আছে? তাহলে আইএসের কাজ হলো এই কটা। হাউ ডাজ জুডিথ বাটলার লিঙ্ক জেন্ডার অ্যান্ড পারফরমেন্স? ডিসকাস।
জুডিথ বাটলার কি হবে? জুডিথ বাটলার in her groundbreaking work Gender Trouble challenges traditional notions of gender and sexuality but arguing that gender is not an inherent trait but rather a performance. তিনি কীভাবে জেন্ডারকে তুলছেন জুডিথ বাটলার? তিনি বলছেন জেন্ডার কখনো জন্মগত নয়, এটাকে সমাজ তুলে দিচ্ছে আমাদের চোখে। যেমন ওই মহিলা কখনো জন্মগত নয়, মহিলাকে সমাজ করেছে, সেটাও ঠিক সেম। জেন্ডার কখনো নয়, এটা জুডিথ বাটলারের মতামত। সি কন্টেন্স দ্যাট জেন্ডার ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট প্রডিউস অ্যান্ড সাস্টেন। জেন্ডার এই যে ধারণা, এটা সমাজ আমাদের মাথায় গেঁথে দিচ্ছে যে পুরুষদের এরকম হতে হবে, মহিলাদের এরকম হতে হবে। এটা বাটলার্স জেন্ডার ইজ নট এসেন্সিয়াল অ্যাট্রিবিউট বাট আ সোশ্যাল রোল। জেন্ডার কখনো একটা এসেন্সিয়াল খুব গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু সমাজ আমাদের মাথার মধ্যে ঢোকায় সবসময়, এটাই বাটলার বলছেন। পারফরমেন্স কি? বাই লিঙ্কিং জেন্ডার আর পারফরমেন্স বাটলার সাবভার্স ট্র্যাডিশনাল জেন্ডার বাইনারিজ। পারফর্মেটিভিটি নিয়ে কি বলছেন তিনি? জেন্ডার ইজ নট সামথিং উই আর বাট উই ডু। জেন্ডার এমন কিছু একটা জিনিস না, কিন্তু এটা আমাদের করতে হয়। জেন্ডার নিয়ে এত কিছু ভাবতে হয়। আবার অ্যাকশনস, বিহেভিয়ার্স, অ্যাপিয়ারেন্সেস কনস্টিটিউট জেন্ডার। আমাদের হাব ভাব, আমাদের কার্যকলাপই জেন্ডারের ডিসক্রিমিনেশন এটা তৈরি করে। জেন্ডার এটাই পারফর্মেটিভিটি বা পারফরমেন্স। আমরা মানে জেন্ডারটা আমাদের মাধ্যমে তৈরি হয়, জেন্ডারটা নিজে থেকে কোনো কনসেপ্ট নয়, এটা আমাদের মাধ্যমে আমরা তৈরি করি জেন্ডার, আমরা পার্থক্য তৈরি করি, আমরা সৃষ্টি করি জেন্ডার এরিয়া। এটাই হলো পারফরমেন্স আর জেন্ডারের মধ্যে একটা লিঙ্ক। হু ইজ দ্য অথর অফ গ্রামাটোলজি? গ্রামাটোলজি বইটার অথরকে? দ্য অথর অফ দ্য বুক অফ গ্রামাটোলজি ইজ জ্যাকিউস ডেরিডা। জ্যাকিউস ডেরিডা গ্রামাটোলজি বইটার লেখক, ঠিক আছে, অথর। আ ফ্রেঞ্চ ফিলোসফার, একটা ফরাসি দার্শনিক, হু ওয়াজ ফার্স্ট পাবলিশ 19, এটা 1967 খ্রিস্টাব্দে প্রথম গ্রামাটোলজি জ্যাকিউস ডেরিডা, যিনি ডিকস্টাসের থিওরিরও জনক, তিনি এটা বার করেছিলেন। দ্য বুক ইজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস, এটা 3 ভাগে ভাগ করা হয় বইটাকে। অ্যান্ড জ্যাকিউস ডেরিডা ডিসকাসেস রাইটার্স সাচ এস, এখানে তিনি কাদের ডিসকাস করেছেন? জ্যাকিউস ডেরিডা না, জিন জ্যাকিউস রজিউ, তোমরা পড়েছো রজিউ 5th সেমিস্টারে, ফার্নান্ড ডি সাসুরে, মার্টিন হেইডিগার অ্যামং আদার্স। এদেরকে নিয়ে তিনি এই বইটার মাধ্যমে ডিসকাস করছেন। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ গ্রামাটোলজি বাই গায়ত্রী স্পাইভাক ওয়াজ পাবলিশড ইন 1976। তাহলে এটার ইংরাজি ভার্সনকে প্রকাশ করেছিল, ফরাসি ভার্সনটা না হয় ও প্রকাশ করলো, ইংরেজি ভার্সনটা গায়ত্রী স্পিভাক চক্রবর্তী স্পিভাক বার করেছিল 1976 সালে, ঠিক আছে। আর 1967 সালে ফ্রেঞ্চ দার্শনিক জ্যাকিউস ডেরিডা এটা প্রথম বার করেছিল। ব্রিফলি ডিফাইন দ্য টার্ম সিমুলাক্রা অ্যান্ড আফটার বল্ডেরি। আফটার জিন বল্ডিলার্ড, সিমুলাক্রা বলে একটা টার্ম আছে, জিন বল্ডিলার্ড, তিনি রেফার করছেন কপিজ আর রিপ্রেজেন্টেশন অফ, মানে রিয়েলিটির সিমুলেশনস মানে কি? মানে সিমুলাক্রা। তোমরা হাইপারডিয়াল সিমুলেশন পড়ো নি? হাইপারডিয়াল মানে হাইপার মানে একদম রিয়েলের থেকেও রিয়েল, আর সিমুলেশন মানে কপি। এখানেও সিমুলাক্রা মানে একই জিনিস, রেফার টু দ্য কপিজ অফ রিয়েলিটি, একই জিনিস, রিয়েলিটির কপি, দ্যাট ল্যাক আর জেনুইন কানেকশন, যেটার মধ্যে জেনুইন জিনিসটার অভাব। কপিজ উইদাউট অরিজিনাল, অরিজিনালকে ছাড়া কপির জিনিসটাকে বলা হয় সিমুলাক্রা। রিপ্রেজেন্টেশন উইদাউট রেফারেন্স ছাড়া রিপ্রেজেন্ট করাকে, ঠিক আছে। ইমাজিন অফ সায়েন্স দ্যাট মার্কস দ্য অ্যাবসেন্স অফ রিয়েলিটি, একটা রিয়েলিটি সেটাকে প্রকাশ করার জন্য কল্পনা, চিহ্ন, এটা কি বলা হচ্ছে? সিমুলাক্রা। হু ইজ দ্য ফেমিনিস্ট ক্রিটিক নোন ফর আর বুক দ্য সেকেন্ড সেক্স? সেকেন্ড সেক্স এই বইটার জন্য কোন ফেমিনিস্ট ক্রিটিক বিখ্যাত? দ্য ফেমিনিস্ট ক্রিটিক নোন ফর আর বুক দ্য সেকেন্ড সেক্স ইজ সাইমন ডি বিভার্স। বললাম, আ ওম্যান ইজ নট আ বর্ন বাট আ ওম্যান ইজ মেড, ওই বললাম সেকেন্ড সেক্স। আর ফ্রেঞ্চ ফিলোসফার, একজন ফরাসি দার্শনিক, এক ফেমিনিস্ট এবং নারীবাদী। ফেমিনিস্ট মানে কি? নারীবাদী। The book published in 1949 is considered a foundational text of feminist philosophy. এটাকে ধরা হয় মহিলাদের একটা বিশাল বড় ফাউন্ডেশন, মহিলাদের জন্য একটা নতুন নবজাগরণ। ফাউন্ডেশন মানে খুঁজে বার করা নতুন নতুন জিনিস, সেটা কি করেছিল? সাইমন ডি বিউফোয়ার্স, ইনি একজন মহিলা ছিলেন। এখানে কি বলা হচ্ছে? স্টার্টিং আ পয়েন্ট অফ সেকেন্ড ওয়েভ ফেমিনিজম, এখানে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম নিয়ে তিনি কথা বলছেন। ইন বুক বিহেভিয়ার্স আর্গিউস দ্যাট ওমেন আর ট্রিটেড অ্যাজ আদার, মহিলাদেরকে একটা মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, এদেরকে আদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অ্যান্ড কনসিডার সেকেন্ডারি টু মেন, পুরুষের পরে সেকেন্ডারি মানে পুরুষের সঙ্গে সমানে সমানে দেখা হয় না, এদেরকে সেকেন্ডারি হিসেবে দেখা হয়, প্রাথমিকভাবে দেখা হয় না। হোয়াট আজ দ্য ডিস্টিংশন বিটুইন সেক্স অ্যান্ড জেন্ডার? সেক্স আর জেন্ডারের মধ্যে পার্থক্য কী? সেক্স রেফার্স টু দ্য বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ক্রোমোসোমস, হরমোনস। সেক্স বলতে এটা বায়োলজিক্যাল, বৈজ্ঞানিক। বায়োলজি মানে কি? জীবন বিজ্ঞান। টিপিক্যাল ক্যাটেগরাইজড অ্যাজ ফিমেল অর মেল, এখানে পুরুষ মহিলাকে বিভেদ করা হয়।
সিন অ্যাজ ন্যাচারাল, এটা প্রাকৃতিক, সাইকোলজিক্যাল এবং অ্যাসপেক্ট অফ পার্সন। সেক্সটা তাহলে প্রাকৃতিক, আর জেন্ডারটা কি, এটা মানুষ তৈরি করে। জেন্ডার জেন্ডার ডিসক্রিমিনেশন বলে না, তাহলে সেক্সটা প্রাকৃতিক হলে এটা মানুষ তৈরি করে। তাহলে পার্থক্য আছে, তোমরা এক ভেবো না। refers to the social, cultural and psychological aspects of being a man or woman. Psychological, cultural, সাংস্কৃতিক, সোশ্যাল, সামাজিক, সমাজ তৈরি করছে জেন্ডারটা। আর সেক্সটা বায়োলজিক্যাল। ইনক্লুডস রোলস, বিহেভিয়ার্স, এক্সপেকটেশনস আর আইডেন্টিটিস। এটার মধ্যে রোলস, বিহেভিয়ার্স, আচার আচরণ, এক্সপেকটেশনস, কে কীরকম হয়, মহিলাদের শান্ত হতে হবে, পুরুষদেরকে অ্যাগ্রেসিভ হতে হবে, এক্সপেকটেশনস, ন্যাচারালিটি না, এর মধ্যে আর্টিফিশিয়ালিটি। সিন অ্যাজ সোশ্যাল কনস্ট্রাক্টেড, ক্রিয়েটেড, মেনটেইনড থ্রু কালচার অ্যান্ড নর্মস। এটা সামাজিক নিয়ম নীতির মাধ্যমে তৈরি। তাহলে একটা ন্যাচারাল হলে আর একটা আনন্যাচারাল, আর্টিফিশিয়াল, ঠিক আছে? সেক্সটা ন্যাচারাল, এটা আর্টিফিশিয়াল, বুঝলে? মেনশনস ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোলি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোলি কি? ইন লিঙ্গুইস্টিক্স, ভাষাবিদ্যায়, দ্য টার্ম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্যারোলি ওয়ার ইন্ট্রোডিউসড বাই ফার্নান্ড ডি সাসুরি। ফার্নান্ড ডি সাসুরির মাধ্যমে এই টার্ম দুটো এসেছিল, ল্যাঙ্গুয়েজ আর প্যারোলি। ইন আর্লি 20th century, দ্য ডিস্টিংকশনস, পার্থক্য বিটুইন ল্যাঙ্গুয়েজ আর প্যারোলি ইজ ক্রুশিয়াল। 20 দশকে ল্যাঙ্গুয়েজ আর প্যারোলি নিয়ে খুব ক্রুশিয়াল মোমেন্ট দেখা যায়, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কি? refers to the underlying system of language including its rules, norms and conventions. ল্যাঙ্গুয়েজ বলতে একটা যদি আমরা প্রকাশ করি, একটা হলো প্রকাশ করার আগে যে নিয়ম নীতি। ল্যাঙ্গুয়েজ যদি নিয়ম নীতি হয়, প্যারোলি হলো সেটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি, বুঝতে পারলে? refers to the underlying system of language, ল্যাঙ্গুয়েজের নিয়ম নীতি, এগুলো কি বলা হয়? প্যারোলি। না, এটাকে ল্যাঙ্গুয়েজ বলে। ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং রুলস, নিয়ম নীতি, নর্মস, নিয়ম নীতি একই জিনিস, কনভেনশনস, দ্য অ্যাবস্ট্রাক্ট থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দ্যাট গভর্নস ল্যাঙ্গুয়েজ ইউজ। ল্যাঙ্গুয়েজের ব্যবহার কীরকম করে হবে, কোথায় ডিসকাস করা হচ্ছে? ল্যাঙ্গুয়েজে। ব্যবহারটা নয়, ব্যবহার হবে কিভাবে, ব্যবহারের কারণ, নির্দেশাবলী, নিয়ম, এটা। আর যখন সেটা প্রকাশ করে রিয়েল লাইফে ব্যবহার করবে, সেটা হয়ে যাবে প্যারোলি। ল্যাঙ্গুয়েজ সিস্টেম অ্যাজ হোল ইনক্লুডিং ফায়োনোলজি, গ্রামার, ভোকাবুলারি। তাহলে বললাম গ্রামার, ভোকাবুলারি একটা পড়ি। আর কমিউনিকেশন, কনভারসেশন, এইগুলো হলো তোমার প্যারোলি। প্যারোলি রেফার্স টু দ্য অ্যাকচুয়াল ইনস্ট্যান্সেস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। ল্যাঙ্গুয়েজের ব্যবহারকে, একটা ল্যাঙ্গুয়েজের নিয়ম হলে একটা ল্যাঙ্গুয়েজের ব্যবহার, সাচ অ্যাজ স্পিচ, রাইটিং, রিডিং, সাইনিং। প্রকাশ করা, স্পিচ, রাইটিং, রিডিং, সাইনিং, সিম্বলাইজ করা। দ্য কংক্রিট ইন্ডিভিজুয়াল অ্যাক্টস অফ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন অ্যান্ড কম্প্রিহেনশন। বুঝতে পারলে? ইন্ডিভিজুয়াল কীভাবে ল্যাঙ্গুয়েজটাকে প্রকাশ করবে তার লাইফ। ইন্ডিভিজুয়াল মানে এক একজন, আলাদা আলাদা, প্রত্যেকটা লোককে ইন্ডিভিজুয়াল বলা হয়। দ্য স্পেসিফিক আটারেন্সেস, টেক্সট অর কনভেনশনস দ্যাট অকার ইন পার্টিকুলার কনটেক্সট। টেক্সট, কনভারসেশনসের মধ্যে যেগুলো থাকে সেগুলো, যেটা তুমি পড়ছো সেটা নয়, যেটা তোমার মাথায় ঢুকছে, যেগুলো নিয়ম নিচে সেগুলো ফলো করছো সেটা নয়, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। যেটা তুমি রিয়েল লাইফে ব্যবহার করছো সেটা হলো প্যারোলি। দ্য ম্যানিফেস্টেশন অফ ল্যাঙ্গুয়েজ ইন রিয়েল লাইফ। আর সোজা কথায় ল্যাঙ্গুয়েজকে রিয়েল লাইফে ব্যবহার করাই হলো প্যারোলি। থ্যাংক ইউ। ডিএসসি পেপার, ডিএসসি 3 পেপার সম্পূর্ণ শেষ। বাই বাই।